চোখে চোখে, হারে হারে, কানায় কানায়, শত শত, হাজার হাজার, দরজায় দরজায়। তো এই যে শব্দ দ্বৈতগুলো বললাম, আমরা বাংলা ভাষায় এই রকম শব্দ দ্বৈত ব্যবহার করে প্রচুর সেন্টেন্স বলে থাকি। তো আজকের এই ক্লাসে তোমাদের শিখিয়ে দিব এই জাতীয় শব্দ দ্বৈতগুলোকে ব্যবহার করে কিভাবে ইংরেজি সেন্টেন্স বলতে হয়। তো খুব মনোযোগ সহকারে আজকের এই ক্লাসটি দেখার চেষ্টা করবে, কারণ স্পোকেন ইংলিশ শিখতে হলে এই সেন্টেন্সগুলি জানা তোমাদের অবশ্যই প্রয়োজন। তো মূল ক্লাসে যাওয়ার আগে তোমরা যারা আজকে আমার এই ক্লাসে নতুন, তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে এইরকম অনেক ক্লাস তোমাদের মধ্যে পৌঁছে দিতে পারি। তো এখানে শুরুতে যে ডুয়েল ওয়ার্ড নিয়ে আলোচনা করব, চোখে চোখে, যেটাকে আমরা ইংরেজিতে বলবো কিপ অ্যান আই অন। তো এই চোখে চোখে এই শব্দ দ্বৈতটিকে আমরা ঠিক কখন ব্যবহার করে থাকি? অর্থাৎ কারোর উপরে নজর রাখা, অর্থাৎ সে কি করছে না করছে তার গতিবিধির উপর লক্ষ্য রাখা। তো এখানে ছেলেটিকে চোখে চোখে রাখবে মানে তার স্বভাব খুব ভালো নেই, চোখে চোখে রাখবে, কখন কি করে, কিছু একটা জিনিসপত্র চুরি করতে পারে, তাকে চোখে চোখে রাখবে। তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। তো কিপ অ্যান আই অন দ্য বয়, কিপ অ্যান আই অন দ্য বয়, অর্থাৎ ছেলেটিকে চোখে চোখে রাখবে। তো চোখে চোখে রাখবে, এর জন্য আমরা বলবো কিপ অ্যান আই অন, তারপর যার উপরে চোখটা রাখতে হবে, যাকে নজরে রাখতে হবে, সেই সাবজেক্টটাকে আমরা এখানে নিয়ে আসব। তো সবাই তাকে চোখে চোখে রাখতো। তো এই যে সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এভরিওয়ান, এখানে কিপের জায়গায় আমরা বলবো কেপ্ট, কারণ সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে। তো এই যে ফ্রেজটি কিপ অ্যান আই অন, এর অর্থ হচ্ছে চোখে চোখে রাখা। তো এই ফ্রেজটিকে আমরা যখন বিভিন্ন টেন্সে ব্যবহার করব, আমাদের জাস্ট এই প্রথম যে ভার্বটি রয়েছে কিপ, এই ভার্বের ফর্মটিকে চেঞ্জ করে নিতে হবে অ্যাকর্ডিং টু টেন্স। তো এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে। তো এভরিওয়ান কেপ্ট অ্যান আই অন হিম বা অন হার, প্রয়োজন অনুসারে আমরা এখানে আনতে পারবো, অর্থাৎ প্রত্যেকেই তার উপর তাকে চোখে চোখে রাখতো। তো এই ফ্রেজটিকে ব্যবহার করে তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও সেন্টেন্স তৈরি করতে পারবে, যে সবাই তাকে চোখে চোখে রাখছে। সেক্ষেত্রে আমরা বলবো যে এভরিওয়ান ইজ কিপিং, কিপের জায়গায় বলবো আমরা কিপিং অ্যান আই অন হিম, অন হার বা অন দেম, প্রয়োজন অনুসারে আমরা এখানে আনবো। তো আশা করি এই ফ্রেজটিকে ব্যবহার করে তোমরা এখন ইজিলি সেন্টেন্স তৈরি করতে পারবে। তো এরপর আরেকটি শব্দ দ্বৈত রয়েছে হারে হারে, যেটাকে আমরা বলবো টু দ্য ব্যাক বোন। এই ফ্রেজটিকে আমরা ব্যবহার করব। তো এখানে দুটি সেন্টেন্স লিখেছি। ফার্স্ট, আমি তাকে হারে হারে চিনি, খুবই কমন একটি সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এই ফ্রেজটিকে ব্যবহার করে। তো সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি আই নো হিম, কিরকম চিনি তাকে? হারে হারে। টু দ্য ব্যাকবোন, আই নো হিম টু দ্য ব্যাকবোন, আমি তাকে হারে হারে চিনি। পরের সেন্টেন্স, সে হারে হারে বদমাস, মানে যেমন তেমন বদমাস নয়, হারে হারে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? শুরুতে হি ইজ উইকেড টু দ্য ব্যাকবোন, ইজ উইকেড টু দ্য ব্যাকবোন, সে হারে হারে বদমাস। তো এই ফ্রেজটিকে ব্যবহার করে এই হারে হারে, এই যে দ্বৈত শব্দযুক্ত যত সেন্টেন্স রয়েছে তোমরা তৈরি করার চেষ্টা করবে। এরপর আরেকটি ডুয়েল ওয়ার্ডস এখানে রয়েছে, যে দলে দলে, যে পরিযায়ী শ্রমিকরা দলে দলে ফিরে আসছে, বাচ্চারা দলে দলে মেলায় যাচ্ছে। তো এই রকম দলে দলে যুক্ত শব্দগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো?
তো এর জন্য আমরা একটি ফ্রেজ ব্যবহার করব ইন গ্রুপস। তো পরিযায়ী শ্রমিকরা দলে দলে ফিরে আসছে, এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এই সেন্টেন্সটাকে আমরা বলবো দ্য মাইগ্রেন্ট ওয়ার্কার্স আর কামিং ব্যাক। The migrant workers are coming back দলে দলে in groups. The migrant workers are coming back in groups, বা আমরা এখানে বলতে পারি the migrant workers are returning in groups. পরের সেন্টেন্স, বাচ্চারা দলে দলে মেলায় যাচ্ছে। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো the children are going to the fair in groups. The children are going to the fair in groups. বাচ্চারা দলে দলে মেলায় যাচ্ছে। তো এই ফ্রেজটিকে ব্যবহার করে তোমরা প্রচুর সেন্টেন্স নিজেরা তৈরি করার চেষ্টা করবে এবং বিভিন্ন টেন্সে। এখানে দুটি সেন্টেন্সই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখালাম, তোমরা সিম্পল ফিউচার, প্রেজেন্ট পারফেক্ট সব টেন্সেই করার চেষ্টা করবে। তো পরে যে ডুয়েল ওয়ার্ডটি রয়েছে দরজায় দরজায়, তো এর জন্য আমরা ব্যবহার করব ইংরেজিতে ডোর টু ডোর। তো এখানে দুটি সেন্টেন্স লিখেছি, সে খাবারের জন্য দরজায় দরজায় গিয়েছিল, মানে তার পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে খাবারের জন্য দরজায় দরজায় গিয়েছিল। লোকটি দরজায় দরজায় খেলনা বিক্রি করছে। তো এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো, যে সে খাবারের জন্য দরজায় দরজায় গিয়েছিল। তো সিম্পল পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি হি ওয়েন্ট ডোর টু ডোর ফর ফুড। সে খাবারের জন্য দরজায় দরজায় গিয়েছিল। লোকটি দরজায় দরজায় খেলনা বিক্রি করছে। The man is selling toys. The man is selling toys from door. তো এবারে যে শব্দ দ্বৈতগুলো নিয়ে আলোচনা করব শত শত, হাজার হাজার। তো এই যে শত শত হাজার হাজার আমরা বাক্যে ব্যবহার করি শব্দ দ্বৈতগুলোকে, এর দ্বারা আমরা যেটা বোঝাতে চাই অগন্তি, অর্থাৎ সংখ্যায় প্রচুর, এইরকম সেন্সে আমরা বলে থাকি। তো এখানে শত শত, তার জন্য আমরা যেটা ব্যবহার করব হান্ড্রেডস এই শব্দটিকে। তো সেখানে শত শত শ্রমিক ছিল, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, দেয়ার ওয়ার hundreds of workers. There were hundreds of workers. সেখানে শত শত শ্রমিক ছিল। তো এই 100 আমরা জানি এই 100 শব্দটি প্লুরাল ফর্ম 100ই থাকে। তো 100 হলে 100, যখন আমরা 500 বলি সেক্ষেত্রে 500, 600, অর্থাৎ সব ক্ষেত্রেই 100ই থাকে। বাট এখানে যখন আমরা এই সেন্টেন্সটাকে বলবো, সেখানে শত শত লোক অর্থাৎ প্রচুর, সেটা কাউন্টলেস, এইরকম সেন্সে যখন বলবো একমাত্র তখনই এই 100টাকে আমরা প্লুরাল ফর্মে বলবো হান্ড্রেডস। তো সেখানে শত শত শ্রমিক ছিল, দেয়ার ওয়ার হান্ড্রেডস অফ ওয়ার্কার্স। আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে কখন এই হান্ড্রেডস শব্দটা ব্যবহার করব এবং কোন অর্থে। তো এখানে যেই অর্থে হান্ড্রেডস শব্দটা আমরা ব্যবহার করেছি, ঠিক একই রকম সেন্সে থাউজেন্ড শব্দটাকেও ব্যবহার করা হয়। তো এখানে একটি সেন্টেন্স লিখেছি, আমি হাজার হাজার লোক দেখেছিলাম। তো এই যে লোক দেখেছিলাম, এই যে লোকের সংখ্যাটা কাউন্টলেস ছিল। তো এইখানে এই হাজার হাজার শব্দটার দ্বারা এটা বোঝাতে চাচ্ছি প্রচুর লোক ছিল। তো এই সেন্টেন্সটিও ঠিক আগের সেন্টেন্সটার মতোই হবে, আমি হাজার হাজার লোক দেখেছিলাম, আই স থাউজেন্ডস
তো থাউজেন্ডের প্লুরাল ফর্ম এখানে ব্যবহার করব আমরা থাউজেন্ডস। তো হান্ড্রেডের মতো থাউজেন্ডের ক্ষেত্রেও কিন্তু প্লুরাল ফর্মে এই শব্দটা অপরিবর্তিত থাকে, অর্থাৎ 1000-এর বেলায় আমরা যেমন 1000 বলি, 2000 2000, 5000 5000, বাট এখানে যখন আমরা এই সেন্সে বলবো হাজার হাজার অর্থাৎ অগন্তি, তো সেক্ষেত্রে I saw thousands of people, আমি হাজার হাজার লোক দেখেছিলাম। তাহলে এই হান্ড্রেডস এবং থাউজেন্ডস এদেরকে প্লুরাল ফর্মে তখনই ব্যবহার করা হয় যখন অগন্তি অর্থাৎ কাউন্টলেস কিছুকে আমরা বোঝাবো, সেই সময় সেন্টেন্সে আমরা হান্ড্রেডস এবং থাউজেন্ড ব্যবহার করব, যেটা আমরা বাংলায় বলি শত শত হাজার হাজার। তো এরপর বস্তায় বস্তায় এই শব্দ দ্বৈতটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো, যে তারা বস্তা বস্তা চাল বিক্রি করেছিল, বস্তা বস্তা। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, দে ডিস্ট্রিবিউটেড sacks of rice, they distributed sacks of rice। তো এই SACK এই স্যাক শব্দটির অর্থ হচ্ছে বস্তা। তো এখানেও বস্তা বস্তা মানে প্রচুর বস্তা, এই অর্থে বোঝানো হচ্ছে সেন্টেন্সটি। তো এখানে আমরা প্লুরাল ফর্মে বলবো স্যাক্স। তো দে ডিস্ট্রিবিউটেড স্যাক্স অফ রাইস, তারা বস্তায় বস্তায় চাল বিলি করেছিল। পরের সেন্টেন্স বস্তা বস্তা পেঁয়াজ পিল দেওয়া হয়েছিল বা পিল করে রাখা হয়েছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, তো এখানে এই স্যাক্স শব্দটা সেন্টেন্সের শুরুতে চলে আসবে, স্যাক্স অফ অনিয়ন্স, অর্থাৎ বস্তা বস্তা পেঁয়াজ, স্যাক্স অফ অনিয়ন, বস্তা বস্তা চিনি, স্যাক্স অফ সুগার। তো এভাবে আমরা বলবো স্যাক্স অফ অনিয়ন্স were peeled up, বস্তায় বস্তা পেঁয়াজ পিল করে রাখা হয়েছিল বা পিল দেওয়া হয়েছিল। পরের শব্দ যেহেতু সারি সারি, যেটাকে আমরা বলি ইংরেজিতে রো। তো একই রকম ভাবে এখানে রো এর প্লুরাল ফর্ম ব্যবহার করতে হবে রোস। তো এখানে দুটি সেন্টেন্সের মধ্য দিয়ে আমি বিষয়টা তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে রাস্তার পাশে সারি সারি গাছ। তো এই সারি সারি এই শব্দ দ্বৈতটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো, তো দেয়ার আর রোজ অফ, যেহেতু সারি অর্থাৎ সারি সারি একের বেশি অনেক অগুন্তি, তো এখানে দেয়ার আর রোজ অফ ট্রিজ, অর্থাৎ সেখানে সারি সারি গাছ, দেয়ার আর রোজ অফ ট্রিজ বাই দ্য রোড, রাস্তার পাশে সারি সারি গাছ। ক্লাসে সারি সারি বেঞ্চ, তো দেয়ার আর রোজ অফ, তারপরে যে আমরা নাউনটি নিয়ে আসবো সেটা প্লুরাল ফর্ম হবে। আগের সেন্টেন্সে দেয়ার আর রোজ অফ ট্রিজ অর্থাৎ অনেক, দেয়ার আর রোজ অফ এখানে বেঞ্চের সারি, তো বেঞ্চেস, there are rows of benches in the class, ক্লাসে সারি সারি বেঞ্চ। তো এখানে লাস্ট আরেকটি শব্দ দ্বৈত দেখাবো, কানায় কানায়, খুবই কমন এই শব্দ দ্বৈতটি আমরা ব্যবহার করে থাকি, যে এটার জন্য আমরা ব্যবহার করব টু দ্য ব্রিম এই ফ্রেজটিকে, যে পুকুরটি কানায় কানায় পূর্ণ, মানে সেখানে আর জায়গায় নেই, ঘরটি কানায় কানায় পূর্ণ, অর্থাৎ সেখানে এত লোক কানায় কানায় পূর্ণ আর সেখানে লোক ধরছে না, তো উপচে পড়ছে, এই রকম সেন্সে আমরা এই শব্দ দ্বৈতটাকে ব্যবহার করি কানায় কানায়। তো পুকুরটি কানায় কানায় পূর্ণ, এই সেন্টেন্সটাকে আমরা বলবো দ্য পন্ড ইজ ফিল্ড, দ্য পন্ড ইজ ফিল্ড to the brim, the pond is filled to the brim, পুকুরটি কানায় কানায় পূর্ণ, ঘরটি কানায় কানায় পূর্ণ, the
রুম ইজ ফিল্ড টু দ্য ব্রিম। ঘরটি কানায় কানায় ভর্তি বা কানায় কানায় পূর্ণ। তো আজকের ক্লাসে এই যে শব্দ দ্বৈতগুলো আলোচনা করলাম, এই শব্দ দ্বৈতগুলো বুঝতে কোথাও কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।